500 কোটির মহামূল্যবান হীরা রেড সান হাসিল করার জন্য এক আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হায়ার করে দুর্ধর্ষ চোর রেহানকে। কিন্তু হীরা চুরি করতে এসে সে তো ওই মাফিয়ার বউয়েরই প্রেমে পড়ে যায়। আর এরপর তারা দুজন মিলে শুরু করে ওই মাফিয়াকে ধোকা দিয়ে হীরে হাসিল করার প্ল্যান। তবে তাদের এই ধোকাবাজি যখন ওই মাফিয়া জানতে পারবে তখন সে কি করবে? একদিকে মাফিয়া, অন্যদিকে পুলিশ। রেহানরা কি পারবে শেষ পর্যন্ত এদের সবাইকে তকমা দিয়ে আসল হীরের মালিক হতে? সেটাই দেখব আজকের গল্প জুয়েল থিফে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমাদেরকে একটি এক্সিবিশন হতে দেখানো হয়। সেটি হচ্ছিল ইন্ডিয়াতে, আর সেখানে কিছু মহামূল্যবান পেইন্টিং সেল করা হচ্ছিল। এই পেইন্টিংসগুলো ছিল রাজান আকলা নামের একজন বিশিষ্ট কিউরেটরের। সে এমন অনেক পেইন্টিং কালেক্ট করত। তো তখন আমাদেরকে দেখানো হয় রাজান তার অনেকগুলো পেইন্টিং সেল করার জন্য আজ অকশন পার্টি রাখে, কিন্তু সেখানে রাজানকে পাওয়া যাচ্ছিল না। তো একটু পরই আমাদের রাজানকে দেখানো হয়। সে সেই পার্টিতে যাওয়ার জন্য রেডি হতে থাকে, কিন্তু তার আগে তার একটা ইম্পর্টেন্ট কাজ শেষ করার ছিল। এজন্য সে একটি রুমে যায়, যেখানে দেখানো হয় যে রাজানের লোকেরা একটি লোককে বেঁধে রেখেছে। এই লোকটি হলো রাজানের স্টার অ্যাকাউন্ট্যান্ট। তো রাজান গিয়ে তাকে বলতে থাকে যে সে তো তার স্টার অ্যাকাউন্ট্যান্ট ছিল, সে কিভাবে পারলো তার 200 কোটি টাকার ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টের ডিটেলস ইন্টারপোলের কাছে দিয়ে দিতে। লোকটি তখন তাকে বলতে থাকে যে তার অ্যাকাউন্ট কিভাবে তাদের কাছে গেল তা সে জানে না, সে কিছুই করেনি। তাকে সে একবার বিশ্বাস করে দেখুক, সে আজীবন তার গোলাম হয়ে থাকবে। কিন্তু তখনই রাজান একটু হেসে দেয় আর তাকে বলতে থাকে যে তাকে ক্ষমা করলে তো তার 200 কোটি টাকার ফিরে আসবে না। আর তার জন্য আজ রাজানের সেই পেইন্টিংগুলো নিলামে তোলা হয়েছে যা সে সারা জীবন মেহনত করে কালেক্ট করেছিল। তো এটা বলেই রাজান সেই লোকটিকে অনেক বেশি মারতে শুরু করে। খুবই জঘন্যভাবে তাকে মারার পরই সে শেষ পর্যন্ত লোকটিকে একেবারে জানেই মেরে ফেলে। এরপর দেখানো হয় তার কাজ শেষ করে রাজান তার পার্টিতে ব্যাক করে। সেখানে তার কাছে মিউজিয়ামের একজন ম্যানেজার আসে। সে সেই রাজানকে বলতে থাকে যে তার কালেকশন অনেক বেশি সুন্দর, তাই সে যদি চায় তাহলে তাদের মিউজিয়ামে তার কালেকশনগুলোকে শোকেস করতে পারে। কিন্তু এটা করতে হলে তাকে আবার কিছুদিন ওয়েট করতে হবে, কারণ তাদের মিউজিয়ামে আফ্রিকার কোহিনুর রেড সান এক্সিবিশনের জন্য আসবে। সেটি কিছুদিন রাখা হবে, এরপর চলে গেলেই রাজান তার পেইন্টিংসগুলো রাখতে পারবে। রাজান তো তখন রেড সানের নাম শুনে অনেক বেশি অবাক হয়ে যায় এবং কিছু একটা ভাবতে থাকে। এখানে বলে দেই, এই রেড সান হলো মহামূল্যবান এক রত্ন, আর এই রত্ন নিয়েই আফ্রিকার রাজা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছে। যাক, তো এরপরই রাজান তার লোকের সাথে দেখা করে। এই লোকটি হলো তার অ্যাসিস্ট্যান্ট, তার নাম হলো আরমান। তো সে আরমানকে বলে যে সে ভাবেনি যে তাকে ডাকতে হবে। আরমান তখন তার কাছে জানতে চায় যে সে কাকে ডাকার কথা বলছে। তখন এখান থেকে দৃশ্য চলে যায় বুদাপেস্টে। তো সেখানে আমরা রেহান নামের একজনকে দেখি, যে কিনা তার বাসার বাথরুমের বাথটাবে বসে একটা মূল্যবান হীরার নেকলেস চুরি হয়ে যাওয়ার নিউজ দেখছিল। এরপরই সে তার রুমে যায়। সেখানে গিয়ে সে দ্রুত রেডি হয়ে তার বেডে শুয়ে থাকা মেয়েটির কাছে আসে। আর তখনই আমরা সেই হারানো নেকলেসটা তার সাথে থাকা মেয়েটির গলায় দেখতে পাই। মেয়েটি ঘুম থেকে উঠে তাকে বলে যে সে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন, আর সে কি তাকে এত এক্সপেন্সিভ একটি নেকলেস গিফট দেওয়ার বদলে তার নামও শুনবে না। তখনই রেহান তার কাছাকাছি যায় এবং তাকে বলে যে তাদের মধ্যে কিছু সিক্রেট থাকা উচিত। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। মেয়েটি তো তখন সেখানেই শুয়েছিল। সেই সময় সে খেয়াল করে যে তার গলায় তো সেই নেকলেসটা আর নেই। এটা দেখেই তো সে বুঝতে পারে যে রেহান এটা নিয়ে গেছে। আর তখন আমরাও বুঝতে পারি যে রেহান আগের দিন এই নেকলেসটাই চুরি করেছিল। তারপরে সেটি এই মেয়েকে গিফট করে সে তার সাথে এক রাত কাটিয়ে সেখান থেকে আবারও সেটা নিয়ে চলে আসে। এখানে একটা জিনিস অনেক বেশি ক্লিয়ার যে রেহান হলো অনেক বড় একজন চোর, যে কিনা খুব সূক্ষ্মভাবে যে কোনো চুরি করতে পারে। তো এরপরই দেখানো হয় রেহান সেখান থেকে বেরিয়ে একটি জায়গায় গিয়ে গ্যাম্বলিং করতে থাকে। তখনই সে সেখানে তার দিকে একটি ছেলেকে আসতে দেখে চুপচাপ সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু ছেলেটি তাকে দেখেই ফেলে আর তার পেছন পেছন যেতে শুরু করে। সেই সময় আমরা দেখতে পাই যে আরো দুজন লোক রেহানকে ফলো করছিল, কিন্তু তারা ফলো করতে করতে এক পর্যায়ে তাকে হারিয়েই ফেলে। তখন তারা কোনো একজনকে কল করে জানায় যে তারা তো রেহানকে হারিয়ে ফেলেছে। তো রেহান আসলে বুঝতে পেরেছিল যে তারা রেহানকে ফলো করছে, এ কারণেই সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সে তাকে ফলো করা সেই অন্য ছেলেটির সাথে একটা নির্জন জায়গায় গিয়ে দেখা করে। সেখানে আমরা জানতে পারি যে ছেলেটির নাম হলো আভি, আর আভি হলো রেহানেরই ভাই। তো রেহান আভিকে বলে যে সে এখানে বুদাপেস্টে কি করছে। আভি জানায় যে সে তার সাথে দেখা করতে এসেছে, সে তাকে মিস করছিল। তখন রেহান বলতে থাকে যে সে 3 বছর ধরে তাকে একবারও কল করেনি, আর এখন সে বলছে সে কিনা তার সাথে দেখা করতে এসেছে। সে জানে যেটা সত্যি না।
তখন সে আভিকে বলে সে যেন সত্যি কারণটা বলে। আভি তখন বলতে থাকে যে সে আসলে এখানে তার বাবার জন্য এসেছে। সেই সময় আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আভি তখন ইন্ডিয়াতে ছিল, আর আমরা জানতে পারি তাদের বাবা একজন ডাক্তার। সে তার হাসপাতালের গরিব রোগীদের চিকিৎসার জন্য ডোনেশন নিতে থাকে। তখনই তাকে রাজান ডাকে আর তাকে 10 কোটি টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করার মাধ্যমে ডোনেশনও দেয়। আভিও তখন তার বাবার সাথে ছিল। তার বাবা তো অনেক খুশি, কিন্তু তখনই দেখানো হয় আভির কাছে রাজানের একজন লোক আসে আর তাকে সেখান থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায়। এরপর সে আভিকে বলে যে তার বাবার অ্যাকাউন্টে যত টাকা সেন্ড করা হয়েছে সেই সব টাকা হলো ব্ল্যাক মানি, আর তাছাড়া যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে সেই অ্যাকাউন্টও নামহীন। তো তারা যদি এই বিষয়টা পুলিশের কাছে লিক করে দেয় তাহলে তার বাবাকে সবাই চোর বলবে। যে কারণে তার বাবা তার বড় ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেই সেম কাজের অপবাদ তার বাবার ঘাড়ে আসলে সে কি এই বয়সে বেঁচে থাকতে পারবে? এটা শুনেই তখন আভি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাদেরকে বলতে থাকে যে তারা তাদের সাথে এমনটা কেন করছে, তারা তাদের কি ক্ষতি করেছে। তখনই সেখানে তার কাছে রাজান আসে এবং তাকে বলে যে তার এত ভেবে কোনো লাভ নেই, তাকে এখন শুধু একটা কাজ করতে হবে, আর তা হলো তার ভাই রেহানকে তার কাছে ডেকে আনা। আর সে যদি সেটা না করতে পারে তাহলে আভির বাবা তো শেষ। তো এ কারণেই আসলে আভি রেহানের কাছে এসেছে। রেহান তখন এই সবকিছু শুনে তাকে বলে যে সেই 3 বছর তার বাড়ি ছেড়ে একটার পর একটা দেশে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে, যাতে করে তাকে পুলিশের কাছে ধরা পড়তে না হয়, কিন্তু সে এখন তাকে সেই কাজই করতে বলছে। আভি তখন তাকে বলে যে তাকে এটা করতেই হবে, তাছাড়া তাদের বাবা তো সবসময়ই রেহানের প্রশংসা করতে থাকতো যে তার রেহান এই দেশে গিয়েছে ওই দেশে গিয়েছে, তার রেহান আফ্রিকার ল্যান্ডের ডিল ফাইনাল করছে। কিন্তু রেহানও তো তার মন ভেঙে দিয়েছিল, তাই না? শুধু তো রেহান একা কষ্ট পায়নি। রেহান তখন তাকে বলে যে সে অনেক কষ্ট করে তার একটি জায়গা বানিয়েছে, তাই তার পক্ষে এখন ইন্ডিয়া যাওয়া মানে সারেন্ডার করা। সে এটা করতে পারবে না। এসব বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু সারাটা রাস্তা সে তার ভাইয়ের বলা কথাগুলোই বারবার মনে করতে থাকে। তার বাবা তাকে বাসা থেকে বের করে দেওয়ার সময়ও যা বলেছিল সেই কথাগুলোও তার মনে পড়তে থাকে। তার বাবা আসলে অনেক অনেস্ট একজন ব্যক্তি। সে লাইফে কখনো কোনো খারাপ কাজ করেনি। এর জন্য সে রেহানের চুরি করার কথা শুনে একেবারেই সহ্য করতে পারেনি, তাই সে তাকে বাড়ি থেকেই বের করে দেয়। যাক, তো এইসব নিয়েই ভাবতে ভাবতে দৃশ্য চলে যায় পরের দিন। রেহানকে যেই দুজন ফলো করছিল সে দুজনকে আবারও দেখানো হয়। তারা অলরেডি রেহানের বাসার খোঁজ পায়। এরপরই তারা সেখানে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই আমরা জানতে পারি যে দুজন হলো পুলিশের লোক। তারা বিক্রম নামের একজন সিনিয়র অফিসারের অর্ডারেই এখানে এসেছে আর রেহানকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু তারা রেহানের বাসা থেকে বের হওয়ার জন্য বা বাসায় আসার জন্য এখানেই অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় রেহান নিজে তাদের গাড়ির মধ্যে এসে বসে পড়ে। এটা দেখেই তো তখন 2 অফিসার অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় রেহান তাদেরকে তার স্টাইল নিয়ে বলতে থাকে যে তারা নিশ্চয়ই অনেক অবাক হয়েছে যে তারা যাকে 2 বছর ধরে বিভিন্ন দেশে ফলো করে গেছে সে এখন নিজে থেকে তাদের কাছে ধরা দিয়েছে। সে আসলে আর তাদেরকে কষ্ট দিতে চায়নি, এর জন্য নিজেকে সারেন্ডার করছে। তাই তারা দুজন যেন এখনই তাদের বিক্রম স্যারকে কল করে জানিয়ে দেয়। তো তখনই আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে তার পুলিশ টিমের সাথে করে একটা স্মাগলারের গ্যাংকে ধরার জন্য গিয়েছিল, আর সেখানে গিয়ে সে অনেক ধূর্ততার সাথে সেই গ্যাংকে ধরেও ফেলে। এরপরই কাজ শেষে তার কাছে সেই 2 অফিসারের কল আসে এবং তাকে জানানো হয় যে তারা রেহানকে খুঁজে পেয়েছে। এটা জেনে তো বিক্রম অনেক খুশি হয়ে যায় আর তাদেরকে বলে যে তারা যেন রেহানকে নিয়ে দ্রুত ইন্ডিয়াতে আসার জন্য এয়ারপোর্টে যায়। সে তাদেরকে এটাও বলে যে তারা যেন তার আসার আগ পর্যন্ত রেহানের উপর ঠিক করে নজর রাখে। তো এর পরদিনই দেখানো হয় সেই 2জন অফিসার বিক্রমের কথা মতো রেহানকে নিয়ে এয়ারপোর্টে যায়। তখন দেখা যায় রেহান তো ওই 2 অফিসারের সাথে অনেক চিল করে উল্টো পাল্টা কথা বলতে থাকে। এমনকি সে তো তাদের দুজনের হাত ধরে বলে যে তাদের তো এই জিনিসটা সেলিব্রেট করা উচিত, কারণ এত বছর পর এসে তারা তাকে ধরতে পেরেছে। তখনই সেই অফিসার 2জন তাকে এসব উল্টোপাল্টা কথা বলতে মানা করে। এরপরই তার গায়ে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। তখনই রেহান সেখানে থাকা বেঞ্চে বসে বলতে থাকে যে তার অনেক ঘুম এসেছে। এটা বলে সে সেখানেই ঘুমিয়ে যায়। কিন্তু এরপরই দেখানো হয় যে বিক্রম ইন্ডিয়া থেকে সেখানে চলে আসে, কিন্তু সে এসে দেখে যে সেখানে তার 2জন অফিসার তো নাক ডেকে ঘুমাচ্ছে আর সেখানে রেহান কোথাও নেই। এটা দেখার সাথে সাথে তো সে তার 2জন অফিসারকে ঘুম থেকে জাগায়, আর তখন সে তাদের 2জনের হাতে কিছু সদ্য কাটা দাগ দেখতে পায়। এটা দেখেই সে বুঝে যায় যে রেহান তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার ওষুধ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইনজেক্ট করে দিয়েছিল, যার জন্যই তারা ঘুমিয়ে গিয়েছিল।
আর তাছাড়া তারা যে ট্র্যাকার রেহানের পায়ে লাগিয়েছিল সেই ট্র্যাকার রেহান অফিসারের পায়ে লাগিয়ে রেখে সেখান থেকে চলে গেছে। তো এই সব কিছু বুঝতে পেরেই বিক্রম সাথে সাথে এয়ারপোর্টের বুদাপেস্ট থেকে ইন্ডিয়া যাওয়ার রেকর্ড আছে কিনা সেটা চেক করতে থাকে। আর সেখানে সে তার একজন অফিসারের নামে রেকর্ড আছে কিনা সেটা শুনতে চায়, কারণ সে অলরেডি বুঝতে পেরেছে যে রেহান এখান থেকে তার অফিসারের পাসপোর্টও চুরি করে নিয়ে গেছে। আর আসলে রেহান এটাই করেছিল, সে ওই অফিসারের আইডেন্টিটি চুরি করে ইন্ডিয়ায় চলে যায়। কিন্তু বিক্রম এখন এটা বুঝতে পারে না যে রেহানের ইন্ডিয়াতে এমন কি কাজ আছে যে সে সেখানে যাওয়ার জন্য এত বড় রিস্ক নিল। তো এরপরই আমাদেরকে রাজানকে দেখানো হয়। দেখা যায় রেহান সোজা চলে যায় তার কাছে। রেহান তখন তার কাছে জানতে চায় যে সে তার সাথে দেখা করতে কেন চেয়েছিল। রাজান জানায় যে তাকে একটা চুরি করতে হবে, এজন্যই সে তার সাথে দেখা করতে চেয়েছে। এরপরই সে রেহানকে বলে যে তাকে রেড সান চুরি করতে হবে। রেহান এটা শুনে তাকে বলতে থাকে যে এত মূল্যবান একটি জিনিস চুরি করে সে কি সেল করতে পারবে, কারণ এই ডায়মন্ড একমাত্র কিনতে পারবে মুসা। কিন্তু রাজান মুসার সাথেও যা করেছে তারপর কি আর সে তার সাথে কোনো ডিল করবে? রাজান তখন তাকে বলে যে তার এত কিছু ভেবে কাজ নেই, সে শুধু রেড সান চুরির দিকে যেন মন দেয়। তখন রেহান তাকে বলে যে অবশ্যই তার কাজ আছে, কারণ সে তো এই ডায়মন্ড বেচা টাকার অর্ধেকটা নিবে। রাজান তখন তাকে বলে যে তার অর্ধেক না, পুরো লাগবে। কিন্তু রেহান তো বলতে থাকে যে সে চাইলে তাকে বেশিও দিতে পারে, তার কোনো সমস্যা নেই। সে আরো বলে যে তাছাড়া সে যদি তার এই কাজ করে দেয় তাহলে রাজানকে তার বাবার থেকে এখন দূরে থাকতে হবে। রাজান দেখা যায় তখন তার কথার কোনোই উত্তর দেয় না, আর সেখানে সে তার পেট ডগটিকে ডাকে আর তাকে আদর করতে করতে বলতে থাকে যে কুকুরটিকে সে ছোটবেলা থেকে খাইয়ে দাইয়ে আদর দিয়ে বড় করেছে। তার কুকুর তার প্রতি অনেক লয়াল, কিন্তু মাত্র একদিনের আসা রেহানের কাছে কুকুরটি আজ বিস্কুট খেয়েছে। এটা বলেই সে কুকুরটিকে গুলি করে মেরে ফেলে আর বলতে থাকে যে সে খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার বিশ্বাস করে ফেললে তার রক্ষা করার দায়িত্ব হলো সামনের মানুষটার। তাই সে রেহানকে বিশ্বাস করে তার সব কথা মেনে নিচ্ছে, কিন্তু সে যদি ট্রাস্ট ভাঙে তাহলে কিন্তু সে শেষ। এটা বলার পর সে আরো বলে যে রেড সান চুরি করা পর্যন্ত রেহান এখানেই থাকবে। তো এরপর আবারও আমাদের বিক্রমকে দেখানো হয়। সে তার সেই দুজন অফিসারের সাথে করে রেহানের বাসায় যায়। সেখানে গিয়ে তারা সব কিছু দেখতে থাকে। তখনই বিক্রম বলতে শুরু করে যে রেহান এখানে এত সেফ থাকার পরও ইন্ডিয়াতে এত বড় রিস্ক নিয়ে কেন গিয়েছে। একজন মানুষ তো এত বড় রিস্ক তখনই নেয় যখন কিনা তার ভালোবাসা বা পরিবার হুমকির মুখে পড়ে। তো সে এটা বলতে থাকে যখন, তখনই তার কাছে রেহান কল করে। সে তাকে বলতে থাকে যে সে তো দেখা যায় তার পিছুই ছাড়ছে না। তখনই বিক্রম তাকে বলতে থাকে যে সে ছোটবেলা থেকেই অনেক জেদি, সবাই এটাই বলে। এরপর রেহান বলতে থাকে যে সে আসলে জানতো না যে বিক্রম বুদাপেস্টে চলে যাবে। সে জানলে ওখানেই থেকে যেত। শুধু শুধু বিক্রমের সাথে দেখা করতে সে ইন্ডিয়া চলে আসলো। বিক্রম বলে ঠিক আছে, সমস্যা নেই, তাদের আবারও দেখা হবে এবং সে তাকে জেলের ক্যান্টিনে দাওয়াত করে খাওয়াবে। কথা বলেই সে কল কেটে দেয়। তো রেহান তখন তার রুমে বসে সিগারেট খাচ্ছিল। সেই সময় সে রাজানের রুমের জানালা থেকে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি তো অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল এবং সে রাজানের সাথে তখন ঘনিষ্ঠ অবস্থায় ছিল। রেহানেরও সেই সময় তাকে দেখে বেশ চেনা চেনা লাগতে থাকে। যাক, তো এর পরদিন দেখানো হয় রেহান সেই মেয়েটির সাথে দেখা করে। এই মেয়েটির নাম হলো সিমরান, যে কিনা রাজানের ওয়াইফ। তবে বোঝাই যায় যে সে হয়তো খুব বাধ্য হয়ে এখানে রয়েছে। যাক, তো আমরা দেখতে পাই সিমরান তখন পেইন্টিং করছিল। এই সময় রেহান তার কাছে যায় এবং তার সাথে প্রথমে তো সে ফ্লার্ট করতে থাকে। এরপর তাকে বলে যে সে তো সেই মেয়েটি, তাই না, যে কিনা কিছু বছর আগে একটি মিউজিয়ামের ওনারকে তার পেইন্টিংগুলো এক্সিবিশনে রাখার জন্য অনুরোধ করছিল। সিমরান তখন কিছুটা অবাক হয় আর রেহানকে বলে যে না, সে সেই মেয়ে না। রেহান হয়তো তাকে তার মতো দেখতে কারোর সাথে গুলিয়ে ফেলেছে। রেহানও তখন তার কথা মেনে নেয়। সিমরান তখন রেহানের কাছে জানতে চায় যে সেও কি রাজানের মতো কাজ করে নাকি। রেহান বলে না, সে হলো একজন আর্টিস্ট। সিমরান তখন হেসে দেয় আর বলতে থাকে যে চোরকেও যে আর্টিস্ট বলা যায় তা তো সে জানতো না। এর উত্তরে রেহান বলে যে চুরিও একটা আর্ট, আর এই চুরি করার জন্য সে দুনিয়ার অনেক জায়গায় ঘুরেছে। তখন সিমরান বলতে থাকে যে সে না কখনো কোথাও যেতে পারেনি। সবাই আসলে রেহানের মতো লাকি হয় না। তারা কথা বলছিল, তো তখনই দেখা যায় রেহানের কাছে রাজানের কল আসে। সিমরান তো এটা দেখে অনেক ঘাবড়ে যায়। রেহান তখন তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, রাজান এখানে আসছে না, সে রাজানের কাছে যাচ্ছে। এটা বলেই সে রাজানের সাথে দেখা করে এবং তার সাথে মিলে রেড সান যে মিউজিয়ামে রাখা হবে সেই মিউজিয়ামে যায়। সেখানে গিয়েই তো রেহান সবকিছু স্ক্যান করতে থাকে যে কোথায় সিসি ক্যামেরা আছে আর কোথায় লেজার আছে। সে সবটা দেখতে থাকে।
এরপরই সে রাজানকে তখনই তাদের প্ল্যানের কথা জানায়। সে বলে যে পরের সপ্তাহে এখানে রেড সান আসবে, আর রাতে তখন বাইরে 4 জন গার্ড এবং ভেতরে 40টার মতো লেজার লাইট জ্বালানো থাকবে। সেই লেজারের টাচ লাগলে সাথে সাথে সেই টাচ করা ব্যক্তি অজ্ঞান হয়ে যাবে, আর সেখানে গার্ড চলে আসবে। এসব শুনে রাজান তার কাছে জানতে চায় যে তাহলে তার মাস্টার প্ল্যান কি। রেহান জানায় যে তাদেরকে আগে এই লেজার যেই ডিভাইসের মাধ্যমে চলছে তাকে রিসেট করতে হবে, আর যদি তারা রিসেট করতে পারে তাহলে এই লেজার 6 মিনিটের জন্য বন্ধ হয়ে যাবে। এর মধ্যেই তাদেরকে তাদের কাজ সেরে ফেলতে হবে। কিন্তু এই সিস্টেম রিসেট করার জন্য তাদেরকে এই সিস্টেমের ডিভাইসের পাসওয়ার্ড জানতে হবে, আর এই পাসওয়ার্ড শুধু একজনই জানে। তার নাম হলো জেনিফার, এই মিউজিয়ামের মালিক। তার থেকেই আমাদের তার পাসওয়ার্ডটা বের করতে হবে, কিন্তু এটা কিভাবে করবে সেটাও সে ভেবে নিবে। এ নিয়ে তাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এরপরই দেখানো হয় বিক্রমকে। সে রেহানের বাবার সাথে দেখা করতে যায় এবং তার কাছে জানতে চায় যে তার বড় ছেলে কোথায়, সে কি সেটা জানে। তো তখনই রেহানের বাবা বলতে থাকে যে তার শুধু একটাই ছেলে, আর তার নাম হলো অভি। সে রেহানের সাথে 3 বছর ধরে কোনো যোগাযোগ রাখেনি, আর সে তার ব্যাপারে কোনো কথাও জানে না। এসব শুনে বিক্রম তখন সেখান থেকে চলে আসে। এরপরই আমাদেরকে রেহানকে দেখানো হয়। সে তার মতো সুইম করছিল। সেই সময় সে তার বাবার বলা আগের কথাগুলো মনে করতে থাকে। তার বাবার সামনে প্রথম দিন যখন তার চুরির বিষয়টা এসেছিল, সেদিনই সে রেহানের উপর অনেক বেশি রেগে যায়, আর এতে সে অনেক কষ্টও পায়। সে বলতে থাকে যে সারা জীবন সে মানুষের থেকে 1 টাকাও বাটপারি করে নেয়নি, আর সেখানে সে তার ছেলে হয়ে এমন কাজ কিভাবে করতে পারলো, সে তো কখনো চিন্তাও করতে পারেনি। রেহান তখন তাকে বলে যে তার এই নৈতিকতা দিয়ে তো সে তার মাকে বাঁচাতে পারেনি। এই কথা শুনেই তো তার বাবা তাকে একটা চড় মেরে দেয়। রেহান তখনই সেখান থেকে বেরিয়ে চলে আসে। তো তার মায়ের সাথে কি হয়েছিল তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো দৃশ্য আসে বর্তমানে। আমরা সিমরানকে দেখতে পাই। সিমরান রেহানকে বলে যে সেদিন সে ঠিক বলেছিল, তার সাথে তার মিউজিয়ামেই দেখা হয়েছিল। রেহান তাকে বলেছিল সে মিউজিয়ামের কাছে তার পেইন্টিংগুলো না দিতে। সিমরানও তার কথা শুনে তার পেইন্টিংগুলো দেয় না, আর কয়দিন পরই জানতে পারে যে সেই মিউজিয়ামে অনেক বড় চুরি হয়েছিল। তো এরপরই সে রেহানের কাছে জানতে চায় যে সে কি মনে করে যে রাজান রেড সান পেয়ে গেলে তাকে আর তার বাবাকে ছেড়ে দিবে। রেহান বলে যে যা হবে তা দেখা যাবে, কিন্তু তার সিমরানের কাছে একটা প্রশ্ন হলো যে সে কেন রাজানকে বিয়ে করলো। সিমরান তখন রেহানকে বলতে থাকে যে সে এখানে যেভাবে এসেছে সেভাবেই একদিন এসে সে রাজানের ওয়াইফ হয়ে গেছে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরবর্তী দিনই আমরা সমুদ্রের মাঝখানে রেহানকে দেখতে পাই। সে সেখানে রাজানের সাথে ছিল। রেহান তখন রাজানকে কিভাবে তারা পাসওয়ার্ড জানতে পারবে তার প্ল্যান জানাতে থাকে। সে বলে যে প্রথমে সে আর আরমান মিলে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করবে, তারপর সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথেও ইচ্ছে করে ধাক্কা খেয়ে তার থেকে তার অ্যাক্সেস কার্ডটা নিয়ে নিবে। এরপরই সে চুপি চুপি চলে যাবে জেনিফারের রুমে, কারণ সে জানে যে তখন জেনিফার তার একটি কাজে তার কেবিনের বাইরে থাকবে। তো সে যখন জেনিফারের রুমে থাকবে তখন অন্য দিক থেকে আরমান ডাটা সেন্টারে যাবে এবং সেখান থেকে সিকিউরিটি সিস্টেম অফ করে দিবে। এর কারণে মিউজিয়ামের এক্সিবিশনে অ্যালার্ম বেজে উঠবে। তখন ডাটা সেন্টারের সিকিউরিটি গার্ড এসে দেখে মনে করবে যে জেনারেটর ট্রিপ করেছে, কিন্তু তখনও অ্যালার্ম বাজতেই থাকবে। এজন্য জেনিফার তার রুমে এসে ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে সেই অ্যালার্ম বন্ধ করবে। আর এরই সুযোগে রেহান সেখানে লুকিয়ে থেকে সেখানকার কিবোর্ড থেকে ইউভি লাইটের মাধ্যমে পাসওয়ার্ডটা নিয়ে নিবে। কিন্তু সে যখন এটা করতে থাকে তখনই প্ল্যানে একটু সমস্যা দেখা দেয়। তবে সেই সময় সেখানে রাজান এসে পুরো সিচুয়েশনটা সামলে নেয়, কারণ এই এক্সিবিশনে রাজানেরও কিছু কালেকশন শোকেস করার কথা হচ্ছিল। যাক, তো এর পরই দেখানো হয় রেহান রাজানের সাথে দেখা করে, আর সে সেই পাসওয়ার্ডটাও লিখে এনেছিল। কিন্তু এই পাসওয়ার্ডের সিকোয়েন্স তো তারা জানতো না। তাই রাজান তখন বলে যে এই পাসওয়ার্ড তারা কিভাবে ক্র্যাক করবে, এটার তো অনেক কম্বিনেশন আছে। তখনই রেহান তাকে বলে যে কোনো ব্যাপার না, সে ঠিকই ক্র্যাক করে ফেলবে। কিন্তু তখনই রাজান তাকে বলে যে সে অত কিছু জানে না, সে শুধু জানে যে তার কাছে মাত্র 3 দিন সময় আছে, এর মধ্যেই যা করার করতে হবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে বড় গ্যাংস্টার মুসাকে দেখানো হয়, আর এই মুসাকেই রাজান ফোন করে জানায় যে তার কাছে 500 কোটির রেড সান আসতে চলেছে, আর এটার তাদের সমাধান করতে হবে। তো এখানে বলে দেই যে মুসা আর রাজানের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, কারণ এর আগে একবার রাজান মুসাকে বড় আকারে ধোঁকা দিয়েছিল। তো এর জন্যই মুসা রাজানকে বলতে থাকে যে সে তাকে আর বিশ্বাস করতে পারছে না, কারণ সে তাকে আগেও ঠকিয়েছে। তখন রাজান তাকে বলে যে সে আর আগের মতো নেই, সে এখন ভালো হয়ে গেছে। তাই মুসাও তার কথা শুনে
এখন তার উপর ট্রাস্ট করতে থাকে। যাক, তো মুসার সাথে কথা বলার পরই দেখা যায় রাজান তার লোকেদের সাথে কোনো একটি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে চলে গেলেই রেহান সিমরানের সাথে বাইরে ঘুরতে বের হয়। তার একটা জায়গায় বসে দুজন মিলে কথা বলছিল। ঠিক তখনই রেহান সেই পার্কে তার বাবাকে হাঁটতে দেখতে পায়, কিন্তু সে তাকে শুধু দূর থেকেই দেখতে থাকে, তার কাছে যায় না। এই ব্যাপারটা সিমরানও খেয়াল করে, তাই সে তাকে বলে যে সে এভাবে তার বাবাকে 3 বছর পর দেখে কিভাবে এখনো এখানে দাঁড়িয়ে আছে। সিমরান হলে তো সে তার বাবার কাছে এক্ষুনি দৌড়ে চলে যেত আর তাকে গিয়ে জড়িয়ে ধরত। তখন রেহান এই কথা এড়িয়ে গিয়ে সিমরানকে বলে যে সে রেডসান আর সিমরানকে রাজানের কাছ থেকে চুরি করে নিয়ে যাবে। রাজান তাদের কোনোভাবেই আটকাতে পারবে না, এটা বলেই সে সিমরানকে কিস করে। সিমরানও এতে মানা করে না। এর থেকেই বোঝা যায় যে তারা অলরেডি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। যাক, তো এরপর দেখানো হয় রেহান তার পার্টনারের সাথে দেখা করতে আসে। এই মেয়েটি হলো মূলত তার চুরি করার পার্টনার। তার নাম হলো আনা। এই মেয়েটি ছিল একজন সিক্রেট হ্যাকার। তো দেখা যায় রেহান তার সাথে দেখা করতে একটি হোটেলে এসেছিল, আর সেই হোটেলেরই একজন কর্মচারী তাকে দেখেই চিনে ফেলে আর সাথে সাথে বিক্রমকে কল করে এই ব্যাপারে জানিয়ে দেয়। বিক্রমও তো এই খবর পেয়ে তাড়াতাড়ি করে সেই হোটেলের দিকেই আসতে থাকে। এদিকে দেখানো হয় রেহান তার পার্টনারের কাছে আসে এবং তার কাছে জানতে চায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর থেকে বোঝা যায় যে সে আগে থেকেই তার এই রেডসান চুরির সকল ডিটেলস আনাকে জানিয়ে দিয়েছিল। তো আনা তখন রেহানের কাছে জানতে চায় যে সে ডিভাইসের পাসওয়ার্ড কি পেয়েছে। সেটা না পেলে তো কিছুই সম্ভব না। রেহান তখন জানায় যে হ্যাঁ, সে পেয়েছে, তবে এই কাজটি এখনো প্রসেসিংয়ে আছে। তো আমরা তখন রেহানের কথা থেকে বুঝতে পারি যে সে অন্য কোনো প্ল্যান করছে, অর্থাৎ এখানে শুধুমাত্র রাজানের জন্য সে আসেনি, তার অন্য কোনো বড় প্ল্যান আছে। তো কি সেই প্ল্যান তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো এরপর কথা বলা শেষে তারা আন্দাজ করতে পারে যে এখানে পুলিশ তাদেরকে খুঁজতে আসতে পারে। এজন্য সেখান থেকে যত দ্রুত সম্ভব তারা দুজনেই পালিয়ে যায়। এরপরই দেখানো হয় বিক্রম সেখানে আসে, কিন্তু তারা সেখানে কাউকেই পায় না। বারবার চেষ্টা করার পরও তারা রেহানকে ধরতে পারছিল না। তো এরপরই তারা সেখানে বেশ খোঁজাখুঁজি করে, আর এই খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা ডাস্টবিনের মধ্যে থেকে একটা কাগজ পায় যেটা ছিঁড়ে রাখা ছিল। তো তারা তখন সে কাগজের মধ্যে কিছু পাসওয়ার্ড লেখা দেখতে পায়। এটা দেখেই তো তাদের খটকা লাগতে থাকে যে এটা কোনো মিউজিয়ামের পাসওয়ার্ড হতে পারে। তাছাড়া তখন তারা সেই কাগজে রেডসানের ইন্ডিয়ান মিউজিয়ামে থাকা নিউজটাও দেখতে পায়। এটা দেখেই তো সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে রেহান এই রেডসানকেই টার্গেট করেছে। এর জন্য সে পরদিনই জেনিফারের সাথে দেখা করতে যায়। তখন সে তাকে সেই পাসওয়ার্ড দেখিয়ে বলে যে এই পাসওয়ার্ড কি তাদের ডিভাইসের। জেনিফার তো অবাক হয়ে বলে যে হ্যাঁ, এটা তো তাদেরই, কিন্তু এটা কিভাবে হলো সেটা সে বুঝতে পারে না। তবে এটা যেহেতু লিক হয়েছে তাহলে তাকে পাসওয়ার্ড তো চেঞ্জ করতে হবে। তখন বিক্রম তাকে বলে যে না না, আপনি এটা করবেন না। সে তাকে বলতে থাকে যে যাদের কাছে তার এই পাসওয়ার্ড ছিল তারা এখান থেকে রেডসান চুরি করতে চাচ্ছে, কিন্তু এখন যদি জেনিফার পাসওয়ার্ডই চেঞ্জ করে ফেলে তাহলে সেই চোর তো অ্যালার্ট হয়ে যাবে এবং তাদের প্ল্যান চেঞ্জও করে ফেলতে পারে। তাই সে তাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বারণ করে। এতে করেই সে ওই চোরকে ট্র্যাপে ফেলে তাকে ধরতে পারবে, কারণ সেই চোর এবং তার গ্যাং এখন পর্যন্ত অনেকগুলো মিউজিয়ামে চুরি করেছে। তাই তাদেরকে ধরাটা এখন অনেক বেশি জরুরি। এজন্য এতটুকু রিস্ক তো তাদেরকে নিতেই হবে। তো এরপরই দেখানো হয় রেহানকে। রেহান বাইরে থেকে বাসায় ফিরলে রাজান তাকে একটি পেইন্টিং দেখায়। সে রেহানকে বলে যে এই পেইন্টিংটি হলো মানুষের রক্তের। রেহান যদি চায় তাহলে তারও এমন একটি পেইন্টিং এখানে থাকতে পারে, তাই সে যেন তাকে এটা করতে বাধ্য না করে, আর তার কাজটি যেন সে সাবধানে এবং দ্রুত করে দেয়। এর ব্যত্যয় ঘটলে কিন্তু খবর আছে। তো এরপরই দেখানো হয় যে সেই কাঙ্ক্ষিত হাইস্টের দিন চলে আসে। আমাদেরকে রেহানকে দেখানো হয়। রেহান তখন মিউজিয়ামের দিকেই যেতে থাকে, কিন্তু সে মেইন গেট দিয়ে ঢোকে না। এই মিউজিয়ামটি হলো ব্রিটিশ আমলে তৈরি, তাই তার নিচেও একটি টানেল আছে, গোপন টানেল। রেহান তো সেই টানেলটাই খুঁজে বের করে আর তার মধ্য দিয়েই যেতে থাকে। সে তখন একটি চশমা পরেছিল, সেই চশমাতে ক্যামেরা ফিট করা ছিল, আর সেটার মাধ্যমেই রেহান কি করছে না করছে সেই সব কিছু দেখতে থাকে রাজান। এরপরই দেখানো হয় রেহান কোনোভাবে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে গিয়েই সে জেনিফারের ডিভাইসের সিস্টেম রিসেট করতে থাকে, আর এটা করার পরই তার হাতে সময় ছিল মাত্র 6 মিনিট। লেজার লাইট তো তখনই অফ হয়ে যায়। ধীরে ধীরে রেহান সেই রুমের দিকে যেতে থাকে যেই রুমে রেডসান রাখা আছে, কিন্তু অন্যদিকে তখন বিক্রমকে দেখানো হয়। সে তার টিমের সাথে করে সিসি ক্যামেরার মাধ্যমে রেহান কি করছে না করছে সেটা দেখার চেষ্টা করে।
একসময় সে একটি সিসি ক্যামেরাতে রেহানকে দেখতে পায়, তাই সে তাকে তাদের ফাঁদে আটকানোর জন্য সকল গার্ডদেরকে লুকিয়ে পড়তে বলে। রেহানও তো তখন সামনে এগোতে থাকে, কিন্তু সেই রুমে প্রবেশ করার আগেই সে বুঝতে পারে যে তাকে ফাঁদে ফেলা হচ্ছে, কেননা সে আগে এটা জানতে পেরেছিল যে এখানে থাকা একটি সিসি ক্যামেরাতে 4 সেকেন্ডের একটি সমস্যা ছিল, কিন্তু সেই সমস্যাটি এখন নেই, কারণ সেটি জেনিফার সকালেই বদলে ফেলেছিল। এটা শুনেই তো তখন বিক্রম অনেক বেশি আফসোস করতে থাকে এবং জেনিফারের সাথে অনেক রাগও করে। তো এরপরই সে মিউজিয়ামের মধ্যে অ্যালার্ম বাজিয়ে দেয়। তখনই সেখান থেকে রেহান দ্রুত পালাতে শুরু করে। সে অলমোস্ট সেখান থেকে বেরিয়ে আসবে, তখনই তার সাথে মুখোমুখি হয় বিক্রমের, আর তাদের দুজনের মধ্যে তখন তুমুল ফাইট চলতে থাকে। এরপরই দেখা যায় রেহান কোনোভাবে বিক্রমের হাত থেকে নিজেকে বাঁচিয়ে কেবলের মাধ্যমে ঝুলে ঝুলে সেখান থেকে বেরিয়ে আসে, আর সেই কেবল থেকে নামলেই নিচে তার জন্য তার পার্টনার আনা অপেক্ষা করছিল। সে তাকে তার গাড়িতে করে দ্রুত সেখান থেকে নিয়ে যায়। এরই মাধ্যমে এই যাত্রায় কোনো মতে বেঁচে যায় রেহান। অন্যদিকে তখন বিক্রমের নিজের উপর অনেক রাগ হতে থাকে, কারণ এত বছর পর সে বিক্রমকে হাতের কাছে পেয়েও তাকে ধরতে পারল না। অন্যদিকে তখন রাজানকে দেখানো হয়। সেও তখন অনেক বেশি টেনশন করতে থাকে, কারণ এই ফাইটের মধ্যে রেহানের চশমা ভেঙে পড়ে গিয়েছিল। এর জন্য সে রেহানের কোনো আপডেটও পায় না। এর পরদিনই আমাদেরকে আফ্রিকান সেই রাজাকে দেখানো হয়। সে সেই মিউজিয়ামে যায় এবং তার রেড সানের উপর অ্যাটাক হয়েছে শুনে সেখান থেকে তার রেড সান নিয়ে যেতে চায়, কারণ এখন এটা এখানে রাখা অনেক বেশি রিস্কি। অন্যদিকে দেখানো হয় যে রাজানের লোকজন রেহানকে অনেক বেশি মারধর করতে থাকে, কেননা রেহান আজ রাজানের হাতে তার রেড সান ডায়মন্ড এনে দিতে পারেনি। তখনই দেখানো হয় যেদিকে মুসাও অলরেডি রাজানকে বারবার কল করতে থাকে, কারণ আজ তাদের রেড সান ডায়মন্ডের ডিল করার কথা ছিল। সেই সময় মার খেতে খেতে রেহান রাজানকে বলতে থাকে যে মুসা যদি রেড সান ডায়মন্ড তার হাতে না পায় তাহলে যে সে কি করবে তা সে খুব ভালো করেই জানে। সে আরো বলে যে রেড সান ডায়মন্ড আফ্রিকার রাজা এসে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাচ্ছে, আর এই রেড সান ডায়মন্ড একমাত্র রেহানই তাকে এনে দিতে পারবে। রাজান তখন তার কাছে জানতে চায় তো সে এখন কিভাবে সেটা চুরি করবে। রেহান জানায় যে রাজা আর্ট সেন্টার থেকে রেড সান নিয়ে এয়ারপোর্টে যাবে, আর সেই এয়ারপোর্ট থেকে ব্রিটিশ আর্জেন্ট MI5 এর সিকিউরিটির মাধ্যমে সেই ডায়মন্ড নিয়ে যাবে ব্রিটিশ মিউজিয়ামে। কিন্তু রেহান একটি জায়গা চেনে যেখানে না কোনো এজেন্ট আসবে আর না কোনো বর্ডার গার্ড থাকবে, অর্থাৎ সে রাজাকে নিয়ে যাওয়া বিমান থেকেই রেড সান চুরি করবে। এটা শুনে রাজান তাকে বলে যে রাজার তো প্রাইভেট জেট থাকবে। রেহান জানায় যে সেই ব্যাপারে জানে, কিন্তু সেই প্লেনটি চলতে পারবে না, কারণ সে প্লেনে জ্যামার লাগিয়ে দিয়েছে। তাই এখন রাজাকে নর্মাল প্লেনে অনেকের সাথে করে যেতে হবে, আর রাজা অলরেডি প্লেনের টিকিটও বুক করেছে। এটা শুনে তখন আরমান বলে যে তার মনে হচ্ছে যে রেহান তাদেরকে মিথ্যা কথা বলছে। তার তো এই কথা একদমই বিশ্বাস হচ্ছে না, কিন্তু রাজানের তাকে বিশ্বাস হয়। তাই আরমান বেশি কথা বলতে থাকলে সে তার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরই সে রেহানের কাছে যায়। তাকে তখন সে তার বাবার একটি ভিডিও দেখিয়ে বলে যে এইবার যদি সে কোনো গড়বড় করেছে তাহলে তার বাবাকে আর সে বাঁচাতে পারবে না। রেহান তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সে রাজানকে বলে যে এইবার আর কোনো গড়বড় হবে না, কিন্তু তার এই কাজের জন্য একটি ফেক পাসপোর্ট লাগবে এবং তার সাথে যাওয়ার জন্য একটি মেয়েকেও লাগবে। সেই কাজে সিমরানকে চায়, আর রাজান তার উপর ভরসাও করতে পারে, সে সিমরানকে সেফ রাখবে। তখন রাজান সিমরানকে রেহানের সামনেই কিস করে আর বলে যে সে সিমরানকে তার থেকেও বেশি ভরসা করে। পরদিনই আমরা রেহানকে তার পার্টনার আনার সাথে দেখতে পাই। সে তার সাথে মিলে ইউকে হাই কমিশনের বাসায় আসে, যেটা তারা আগেই প্ল্যান করে রেখেছিল। এরপরই রেহান হাই কমিশনারের বাসায় ঢুকে সেখান থেকে চুরি করে কিছু একটা নিয়ে আসে। অন্যদিকে রাজানকে দেখানো হয় সে আজ মুসার সাথে দেখা করতে যায়। সে তখন মুসাকে বলে যে ডায়মন্ড হাতে পাওয়া মাত্রই সে রেহানকে খতম করে ফেলবে। এই কথা শুনে তো মুসা খুবই খুশি হয়ে যায়। এতে করে রেহানকে তাদের কোনো শেয়ার দিতে হবে না। যাক, তো মুসা তখন রাজানের সাথে সেই হীরার 50-50 ডিল করে আর তাকে সেখান থেকে ছেড়ে দেয়। এরপরই আমাদেরকে আবারও রেহানকে দেখানো হয় সে এত বড় একটি অপারেশনে যাওয়ার আগে তার বাবার সাথে দেখা করতে বাসায় আসে। সেই সময় তাদের দুজনের মধ্যে বেশ ইমোশনাল কথাবার্তা চলতে থাকে। অন্যদিকে তখন বিক্রমকে দেখানো হয় সে রেড সান নিয়েই ভাবছিল। তখনই সে জানতে পারে যে রাজা এখান থেকে রেড সান ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং রেড সান তার সাথে করে ব্রিটিশ মিউজিয়ামে রাখার জন্য নিয়ে যাচ্ছে সে। কিন্তু সে নিজের প্রাইভেট জেটে করে নিয়ে যাচ্ছে না, কমার্শিয়াল ফ্লাইটে করে নিয়ে যাচ্ছে। এসব জানতে পেরে তো তার আর বুঝতে বাকি থাকে না যে রেহান এই ফ্লাইট থেকেই রেড সান চুরি করার চেষ্টা করবে, কারণ রাজাকে এভাবে কমার্শিয়াল ফ্লাইটে করে নেওয়া হলো রেহানেরই প্ল্যান।
রেহান আগে থেকে এটাই করতে চেয়েছিল, মিউজিয়াম থেকে চুরি করা তো তার প্ল্যানের মধ্যেই ছিল না। এর জন্যই সে সেদিন সেই হোটেলে গিয়েছিল এবং ইচ্ছে করেই সেখানে সেই পাসওয়ার্ডের পেপারটি রেখে এসেছিল যাতে পুলিশদেরকে গুমরা করা যায়। তো এই সব কিছু বুঝতে পেরে বিক্রম তো সেই সময়ে এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। এরপরই দেখানো হয় যে সবাই সেই প্লেনে উঠে যায়। তখন রাজাকে সিকিউরিটি দিতে থাকে MI5 এজেন্ট। ততক্ষণে বিক্রম এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে যে ফ্লাইট অলরেডি ছেড়ে দিয়েছে, তাই তখন সে কিছুই করতে পারে না। কিন্তু তারপরও সে হাল ছাড়ে না। সে ঠিক করে যে যে করেই হোক এই প্লেন লন্ডনে পৌঁছানোর আগেই সে লন্ডনে পৌঁছে যাবে। এরপর সে প্লেনের সবাইকে সতর্ক করার জন্য রেহানের ছবি ফ্লাইট মাস্টারের কাছে পাঠিয়ে দেয়। তো ফ্লাইট মাস্টার রেহানের ছবি তখন কেবিন ক্রুকে দেখায়, আর রেহানের যেন সন্দেহ না হয় এভাবেই তাকে খুঁজতে বলে। কিন্তু তখনই তাদেরকে কথা বলতে শুনে নেয় রাজানের একজন লোক। সে সাথে সাথে তখন রাজানকে এসে এই ব্যাপারে জানায়। রাজানও তখন রেহানকে ডেকে এই ব্যাপারটা জানালে রেহান বলতে থাকে যে তাকে এখন গায়েব হতে হবে। এই বলেই সে অ্যাক্সেস কার্ড কোনোভাবে চুরি করে ঢুকে পড়ে প্লেনের কার্গো সেকশনে। তো তখন কেবিন ক্রু সেখানে পুরো ফ্লাইটে খুঁজে দেখে যে সেখানে তো রেহান নেই। এই ব্যাপারে সে তখন বিক্রমকেও জানায়। বিক্রম তখন অন্য ফ্লাইটে করে লন্ডনে যেতে থাকে। এরপরই সেখানে কাজ শুরু হয় সিমরানের। সে প্রথমে বিমানে ক্রিউ সেজে সেখানে থাকা রাজা এবং তার সিকিউরিটিদের কাছে যায়, আর কৌশলে তাদের সবাইকে অজ্ঞান করে ফেলে। সবাই অজ্ঞান হয়েছে কিনা এই ব্যাপারটা সিমরান কনফার্ম করে রাজার কাছে যায়, আর তাকে তখন ব্যথার ডোজ দেয়। কিন্তু সেই সময়ই রাজা জেগে ওঠে আর সেখানে থাকা ক্রিউকে ডাকতে থাকে। তখন সিমরান সেখানে ছিল না। অন্য ক্রিউ এসে রাজার অবস্থা খারাপ দেখে প্লেনের মধ্যে কোনো ডাক্তার আছে কিনা তার খোঁজ করতে থাকে। আর এই ডাক্তার হয়ে বিমানে প্রবেশ করেছিল রেহান। তো তখন বিমান ক্রিউ ডক্টর খুঁজতে আসলে রেহান বলে যে সে একজন ডাক্তার। তো এটা বলেই সে তার প্ল্যান অনুযায়ী রাজাকে চেক করতে যায়। এরপরই সে পাইলটের সাথে দেখা করে। পাইলটকে আসলে তারা আগে থেকেই জিম্মি করে রেখেছিল। তো রেহান তখন পাইলটের কাছে গিয়ে তাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য বলে। পাইলটকেও তখন তার কথা শুনতে হয় এবং সে ইমার্জেন্সি ভাবে ইস্তানবুলে প্লেন ল্যান্ড করাতে থাকে। অন্যদিকে কোনোভাবে বিক্রমও জেনে যায় যে রাজার প্লেন ইস্তানবুলে ল্যান্ড করবে। এর জন্য সে তার ফোর্সদেরকে ইস্তানবুল এয়ারপোর্টে রেডি হয়ে থাকতে বলে। বিক্রমকে মূলত এই ব্যাপারটা জানায় পাইলট নিজে। তো এটা জানা মাত্রই রেহান পাইলটের কাছে যায় এবং তাকে তার বউ বাচ্চাকে জিম্মি করার ভিডিও দেখিয়ে প্লেনকে ইস্তানবুল শহরের একটি জায়গায় ল্যান্ড করাতে বলে। পাইলট তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, তাই সে তখন তার কথাতে রাজিও হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সে ইস্তানবুলে ল্যান্ড করে জানতে পারে যে প্লেনটি ইস্তানবুলের কোনো একটি জায়গায় ল্যান্ড করানো হবে। বিক্রম যে তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এখন প্লেন কোথায় ল্যান্ড করানো হবে তা সে কিভাবে খুঁজে বের করবে সেটাই ভাবতে থাকে। অন্যদিকে আমাদেরকে প্লেনের দৃশ্য দেখানো হয়। রেহান তো আগে থেকেই প্লেন কিভাবে ল্যান্ড করাবে তার সব পরিকল্পনা করে রেখেছিল। সে তখন পাইলটের পাশে বসে তাকে সেই অনুযায়ী প্লেন ল্যান্ড করানোর জন্য বলতে থাকে। এতে একসময় যখন প্লেনে ঝাঁকুনি হয় তখনই সেখানে থাকা রাজার সিকিউরিটির একজন জেগে যায়। সে তখন সবটা বুঝতে পেরে সেখানে আসে। সে রাজান এবং রেহানের সাথে ফাইট করতে থাকে। তারা দুজন মিলে তখন কোনোভাবে সেই এজেন্টকে ঘায়েল করতে সক্ষম হয়, আর সেই সময় তারা ঠিকঠাকভাবে প্লেনও ল্যান্ড করাতে পারে। এরপরে তারা লকার থেকে রেড সান ডায়মন্ডটাও চুরি করে নিয়ে নেয়। সেই ডায়মন্ড হাতে পেয়েই তো রাজানের চোখ জল জল করতে থাকে। সে অনেক বেশি খুশি হয়ে যায়। রেহানও তখন খুশি ছিল, কিন্তু সেখানে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। এ কারণে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। দেখা যায় তার একটি সুড়ঙ্গর মাধ্যমে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর তার কিছুক্ষণ পরই সেখানে চলে আসে বিক্রম। কিন্তু তারা সেখানে এসে তাদেরকে ধরতে পারে না, কারণ রেহানরা অলরেডি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপরই দেখানো হয় রাজান সেখান থেকে পালিয়ে সেই রেড সান মুসার হাতে তুলে দেয়। মুসা তো তখন সেই রেড সান নিয়ে বায়ারদের কাছে যেতে থাকে, আর তখনই সে রাজানকে কল করে এবং তাকে বলতে থাকে যে তার মনে আছে তো তাদের ডিলের কথা। তাদের ডিল ছিল যে রেড সান তারা হাতে পেলে তাদেরকে তাদের অন্য পার্টনারকে মেরে ফেলতে হবে, অর্থাৎ রেহানকে মেরে ফেলতে হবে। তো এই সময়ই আমরা রেহানকে দেখতে পাই। রেহান তখন সিমরানের সাথে ছিল। সে তখন সিমরানকে বলতে থাকে যে সে রেড সান ফাইনালি পেয়ে গেছে। এখন তার রাজানের হাত থেকে সিমরানকে ছিনিয়ে নেওয়ার পালা।
কারণ সে সিমরানকে আগেই বলেছিল যে তার রেড সান এবং সিমরান দুজনকেই লাগবে। এটা শুনে তো সিমরান অনেক খুশি হয়, কিন্তু তার সাথে সাথে সে অনেক বেশি ভয়ও পেতে থাকে, কারণ সে জানে যে রাজান কেমন ভয়ঙ্কর একজন মানুষ। সে যদি তাদের দুজনকে ধরতে পারে তাহলে তাদেরকে শেষ করে ফেলবে। তো এরপরই দেখানো হয় রেহান রাজানের সাথে দেখা করতে যায়। সেখানে সে তার সাথে করে তার বাবার সেই চ্যারিটির পেপার নিয়ে যায়, যেখানে লেখা আছে যে রাজান তার চ্যারিটির ব্ল্যাক টাকা সেখান থেকে উঠিয়ে নিবে। রাজান তখন তার থেকে পেপারটি নিয়ে তাতে সাইনও করে দেয়, কিন্তু সে পেপারটি তখনই রেহানের হাতে তুলে দেয় না। সে তখন রেহানকে বলতে থাকে যে সে আগে তার সাথে একটু ড্রিঙ্ক করুক, কারণ এটি হলো তার জীবনের শেষ ড্রিঙ্ক। রেহানও তখন ড্রিঙ্ক খেতে খেতে তাকে একটি গল্প শোনাতে থাকে। মূলত গল্পটি হলো তার। সে বলে যে আজ পর্যন্ত সেই রেড সান চুরির জন্য যখন যেই কাজটা করেছে সবকিছুই তার প্ল্যানের অন্তর্গত ছিল। সে জানতো যে রাজান শুধুমাত্র তাকে ইউজ করতে চেয়েছে, তাকে ইউজ করে তার মাধ্যমে রেড সান চুরি করে নিবে সে, আর এরপর সে তাকে শেষ করে ফেলবে। কিন্তু সে তো এটা হতে দিতে পারে না, তাই না? এর জন্য সে একটি কাজ করেছে, আর তা হলো সে আগে থেকেই রাজানের সব চেলাপেলাকে মেরে ফেলেছে। অর্থাৎ এখন এই মুহূর্তে এখানে রাজানকে বাঁচানোর জন্য তার কোনো লোক নেই। এরপরই সে রাজানকে আরো বলতে থাকে যে সে যে তাকে ইস্তানবুল শহরে নিয়ে এসেছে এটাও সে করেছে তার পরিকল্পনা অনুযায়ী। সে খুব ভালো করেই জানে যে মুসা কেমন মানুষ এবং রাজান কেমন তাও তার জানার আর বাকি নেই। তাই সে রাজানকে তার দেশ থেকে দূরে মুসার শহরে নিয়ে এসেছে। আর এটা জানলে তো রাজানের রুহ কেঁপে উঠবে, কারণ সে মুসাকে কোনো রেড সান ডায়মন্ড দেয়নি। তাকে রাজান যেই ডায়মন্ডটি দিয়েছে সেটি ছিল ফেক ডায়মন্ড। তাদের সেই ফ্লাইটে তারও একজন স্পাই ছিল যে কিনা তার হয়ে কাজ না করেও তার কাজ করে দিয়েছে। তখন সে বলে রাজানের কি মনে আছে তার সেই ব্যাগের কথা, যেই ব্যাগে করে সে ডায়মন্ডটি চুরি করে? সেই ব্যাগটি সেই ইউকের হাই কমিশনারের কাছ থেকে চুরি করে এনেছিল, কারণ তার ব্যাগ ছিল অত্যাধুনিক। সেই ব্যাগ স্ক্যান করলে ভেতরে কি আছে তার কিছুই বোঝা যায় না, আর সেই ব্যাগের মাধ্যমেই রেহান তাদের রেড সান ডায়মন্ডটি বদলে ফেলেছে। তো এতক্ষণে এসে আমরা রেহান এবং তার পার্টনার আনার আসল প্ল্যানটির ব্যাপারে জানতে পারলাম। তারা আসলে রাজানের সাথে মুসার শত্রুতার কথা আগে থেকেই জানতো। এর জন্য তারা রাজানকে রেড সান বিক্রি করার জন্য আবারও মুসার সাথে ডিল করায়। আর এইবার যখন মুসা দ্বিতীয়বারের মতো রাজানের থেকে ধোঁকা খাবে তখন তো মুসা অনেক রেগে যাবে। আর তাছাড়া রাজান তো এখন মুসার শহরেও চলে এসেছে, তাই সে এখন এখান থেকে পালাতেও পারবে না। তাই এখন মুসা রাজানকে প্রাণে মেরে ফেলার জন্য চলে আসবে। তখনই আমাদেরকে মুসাকে দেখানো হয় সে বায়ারের কাছে খুশি মনে সেই নকল রেড সান ডায়মন্ডটা নিয়ে যায়, কিন্তু বায়ার তখন পরীক্ষা করে বলে যে এটা তো ফেক। এই কথা শুনেই তো মুসা অনেক অবাক হয়। এরপর আবারও রাজান এবং রেহানকে দেখানো হয়। তো এই সব কিছু শুনে তো রাজান তখন রেহানের উপর অনেক বেশি রেগে যায়। সে তো সাথে সাথে তার উপর অ্যাটাক করে। তাদের দুজনের মধ্যে চলতে থাকে তুমুল ফাইট, কিন্তু শেষ পর্যন্ত রেহানি এই ফাইটে জিতে যায় এবং রাজানকে চেইন দিয়ে দেয়ালের সাথে বেঁধে রাখে। রাজান তো তখন নিজেকে সেখান থেকে ছাড়াতেও পারে না। এরপরই রেহান সেখান থেকে তার বাবার সেই দলিলটি নিয়ে রাজানকে গুড বাই বলে চলে যায়। তবে যাওয়ার আগে সে সেখানে থাকা একটি গ্যাস লাইনের পাইপ ভেঙে রেখে চলে যায়। এরপরই দেখানো হয় রেহান চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে মুসা এবং তার লোকেরা আসে। তো সেখানে এসেই মুসা সেখানের অবস্থা দেখে রাজানকে বলতে থাকে যে রেহান আবারও রাজানকে বোকা বানিয়ে এখান থেকে চলে গেছে। রাজান তখন তাকে বলে যে সে তাদের দুজনকেই ধোঁকা দিয়েছে। এর উত্তরে মুসা বলে যে কিন্তু মরবে তো শুধু রাজানই। রাজান তো তখন সেই ভাঙা গ্যাস লাইনের দিকেই তাকিয়ে থাকে আর মুসাকে বলে যে সে জানে যে আজ সে তাকে আর যাই বলুক না কেন সে তাকে মেরেই ফেলবে। এরপরই দেখা যায় রেহান তাকে যাওয়ার আগে একটি সিগারেট দিয়ে গিয়েছিল। রাজান সেই সিগারেট মুখে নিয়ে মুসাকে বলে যে সে তো মারা যাবে, তাহলে মারা যাওয়ার আগে মুসা তার শেষ ইচ্ছা পূরণ করে দিক। এটা বলেই সে সিগারেট ধরিয়ে দেওয়ার জন্য বলে। মুসা তখন তার লোককে রাজানের সিগারেট ধরিয়ে দিতে বলে। সেই সময় রাজান মুসাকে বলে যে তার সাথে তার এরপর থেকে ওপারে দেখা হবে। এটা বলেই সে তার মুখে থাকা সিগারেটটি সেই গ্যাস লাইনের দিকেই ছুঁড়ে মারে। এতে তো পুরো বিল্ডিং এ আগুন লেগে সাথে সাথে তা বার্স্ট হয়ে যায়। আর তখনই দেখানো হয় রেহান বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে বলে দেই যে রাজানের সাথে মুসার মৃত্যুও রেহানই পরিকল্পনা করেছিল, কারণ সে জানতো যে মুসা রাজানকে মেরে ফেলার পর তাকেও মেরে ফেলতে আসতে পারে। এর জন্য সে রাজানকে ট্রিক করে দুজনকেই শেষ করে দেয়। এরপরই দেখানো হয় যে রেহান লন্ডনে যায় আর রেড সান ডায়মন্ড নিজের করে নেয়। অন্যদিকে রেহানের বাবা টিভির নিউজে রাজানের মৃত্যুর খবর পায়। তখন আভি এসে তার কাছে রাজানের সাইন করা সেই পেপারটা দিলে সে তো অনেক খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয়
রেহান এখন সিমরানের সাথে মিলে লন্ডনে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তারা এখন নিজেদের মতো করেই লাইফ লিড করতে থাকে। কিন্তু তখনই দেখানো হয় যে সেখানেও বিক্রম রেহানকে খুঁজে বের করে তাকে ফলো করতে থাকে। রেহান তখন বিক্রমকে সেখানে দেখতে পেয়ে সিমরানকে নিয়ে তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, আর বিক্রম এবারও তাকে ধরতে পারে না। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তবে এর পরবর্তী পার্টও আসতে চলেছে, আর সেখানেই আমরা জানতে পারবো বিক্রম আদৌ তাকে ধরতে পারবে কিনা। আর এর পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। চোর পুলিশের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।